সকলকে স্বাগত আজকের ক্লাসে 2024 এবং 2025 শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে তারই বাংলা বিষয়ের যে সিলেবাস নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে সেই বিষয় নিয়ে আমি আজকে সংক্ষেপে আলোচনা করছি। আমরা প্রথমেই দেখে নেব যে একাদশ শ্রেণীতে মোট কতগুলো সেমিস্টার হবে। একাদশ শ্রেণীতে 80 নম্বরের আগে যে পরীক্ষা হতো সেটা দুটো ভাগে হবে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 40 নাম্বার থাকবে এবং সেমিস্টার 2 সেই সেমিস্টার 2 থাকবে 40 নাম্বার। এবার আমরা 40 নাম্বারের যে প্রথম সেমিস্টার হবে তার যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ কতক্ষণ ক্লাস হবে এবং তার মার্কস কত, সেগুলো বিভাজনটা এখানে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমি বিস্তারিত বলবো বলেই এখানে বিভাগটাই শুধু দেওয়া হলো, আমি ধরে ধরে বলছি না। এবার আমরা সিলেবাসটা একটু দেখে নেব। প্রথমেই রয়েছে গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। খুব সুন্দর একটি গল্প। তোমরা যখন গল্পটা পড়বে তখন বুঝতে পারবে অন্নপূর্ণা, সহায় হরি, খেন্তি, পুঁটি, রাধির কাহিনী রয়েছে। যদিও এখন আমি কোনো বিস্তারিত ব্যাখ্যা করব না কোনো গল্প বা কবিতার, যখন আমি ক্লাস ধরে ধরে পড়াবো সেই সময়ে ব্যাখ্যাগুলো করব। আজ আমি শুধুমাত্র সিলেবাসটা নিয়েই আলোচনা করছি। এবার আমরা প্রবন্ধ দেখে নেব। প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি পাঠ্য রয়েছে। এটা কমলাকান্তের দপ্তরে 13 সংখ্যক রচনা। এরপর রয়েছে তোমাদের কবিতা তোমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা। এই কবিতাটার পাশাপাশি আরও একটা কবিতা পড়তে হবে, সেটা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা। এবার তোমাদের আন্তর্জাতিক গল্প যেটা দেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। এই গল্পটা আগের সিলেবাসেই পাঠ্য ছিল, তাই তোমরা প্রয়োজনে পুরনো বই থেকে দেখে নিতে পারো। এর পাশাপাশি একটা ভারতীয় কবিতা দেওয়া হয়েছে, চারণ কবি ভারবারা রাও, পেন্ডালা ভারবারা রাও, তিনি তেলেগু ভাষার কবি। তার একটা কবিতা চারণ কবি, এটা দেওয়া হয়েছে ভারতীয় কবিতা হিসাবে তোমাদের পাঠ্যের মধ্যে। ভাষা থেকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোটাই তোমাদের আগের যে একাদশ শ্রেণীর সিলেবাসের বই যে রয়েছে শিল্প সংস্কৃতির ইতিহাস, সেই বইয়ের মধ্যেই রয়েছে। তো সেই বিষয়গুলো একটু দেখে নেবে। আমি সংক্ষেপে একটু বলে নিচ্ছি। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, অর্থাৎ ইন্দো ইরানীয়, ইন্দো ইউরোপীয় ওই যে ভাষার বংশ, ওই বিষয়গুলো। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এটাও তোমরা একটু দেখে নেবে। ভারতে প্রচলিত ভাষা পরিবার, অর্থাৎ বাংলা ভাষার পাশাপাশি যে অন্য ভাষাগুলো রয়েছে, আর বাংলা ভাষার বৈচিত্র্য, অর্থাৎ সাধু ভাষা, চলিত ভাষা, এই বিষয়গুলো নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে। এই মূলত 4টে চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও রয়েছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানে তোমাদের ওই একই বিষয়, এই বইটা তোমাদের চেঞ্জ হয়নি, অর্থাৎ তোমাদের পর্ব 1 ওই বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস বইয়ের পর্ব 1-এ যে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য রয়েছে সেটা এখানে রয়ে গেছে, অর্থাৎ নতুন সিলেবাসে এটা রয়ে গেছে। আর পর্ব 2-এ রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এখানে মধ্যযুগের মোটামুটি পুরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো পুরোটাই দেওয়া হয়েছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগে, তারপর বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। একটু বিস্তারিতই সিলেবাস, অন্তত সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে পুরো আমাদের যে প্রথম সেমিস্টার, আচ্ছা একটু বলে নিই যে প্রথম সেমিস্টারটা পুরোটাই কিন্তু MCQ এর ওপরে হবে, অর্থাৎ যে গল্প কবিতা কথা বললাম সেই সমস্তগুলোই কিন্তু MCQ টাইপের হবে। এবার তোমাদের যে গল্পটা পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তাহলে এখান থেকে কিন্তু 8 নম্বরের MCQ প্রশ্ন আসবে।
এইভাবে আমি এবার একটু বিভাগগুলো বলে দিই। তোমাদের যে প্রবন্ধটা রয়েছে সেই দুটো, একটা প্রবন্ধ বিড়াল প্রবন্ধ, সেই বিড়াল প্রবন্ধ থেকে 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। তোমাদের যে কবিতা দুটো পাঠ্য রয়েছে সেই দুটো কবিতা থেকে 7 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। এই যে 12, এই 12টা হচ্ছে সময়, কতটা সময় মানে পড়ানো হবে তোমাদের স্কুলে। এবার আমরা পরেরটায় যাই, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এই দুটো একসঙ্গে আসবে এবং এটার মান অর্থাৎ নাম্বার হচ্ছে 5, অর্থাৎ 5 নাম্বারের এমসিকিউ প্রশ্ন আসবে এই দুটো রচনা থেকে। এরপর আমরা চলে যাব ভাষা। ভাষার ক্ষেত্রে তোমাদের 10 নাম্বার আসবে। তোমাদের যে ভাষার সিলেবাস রয়েছে অর্থাৎ 4টে চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে 10 নাম্বারের প্রশ্ন আসবে। এবার ভাষার পর আসছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 5। এই গেল মোটামুটি তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস। এবার আমরা চলে আসব দ্বিতীয় সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারে মূলত এসএকিউ এবং এলএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং লং অ্যান্সার কোয়েশ্চেন, এই দুটোভাবে তোমাদের প্রশ্ন হবে। সিলেবাসটা একটু আমরা দেখে নিই। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের তেলেনা পোতা আবিষ্কার গল্প। তোমাদের পুরনো যে সিলেবাস ছিল সেখানে তেলেনা পোতা আবিষ্কার গল্পটি ছিল, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এখান থেকে তোমাদের দেখো কোর্স কোড থিওরি এটা, এবং এখানে এসএকিউ এবং এলএকিউ টাইপ কোয়েশ্চেন। এই গল্প থেকে তোমাদের 5 নাম্বারের বড় প্রশ্ন আসবে। বড় প্রশ্ন বলতে এসএকিউ এবং এলএকিউ। এখনও পর্যন্ত যদিও বলা হয়নি যে এলএকিউ যে প্রশ্নটা আসবে আর সেটা 3-এর আসবে না 5-এর আসবে, জানা যায়নি। এসএকিউ যেমন 1 নাম্বারের আসে তেমনই 1 নাম্বার আসবে। পরবর্তীকালে জানা গেলে অবশ্যই সেটা জানানো হবে। এবার আমরা গল্পের পর দেখব কবিতা। কবিতা তোমাদের বিদ্যাপতির একটা পদ রয়েছে, ভাব সম্মিলনের পদ। বিদ্যাপতি মাথুর এবং ভাব সম্মিলন বিষয়ক পদই লিখেছেন। ভাব সম্মিলন বিষয়ক কোনো একটা পদ তোমাদের পাঠ্য হবে। এবং লালন শাহ ফকিরের একটা গান হয়তো পাঠ্য রয়েছে, কোন গানটা সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। জয় গোস্বামীর নুন কবিতা, এটা আগেই পাঠ্য ছিল, তো এটা দেখে নিতে পারো তোমাদের পুরনো বই থেকে। এবার আমাদের কবিতা থেকে যত নম্বরের প্রশ্ন আসবে সেটা হলো 5 নাম্বার, অর্থাৎ এসএকিউ এবং এলএকিউ টাইপের প্রশ্ন আসবে 5 নাম্বারের কবিতা থেকে। এবার আমরা দেখে নেব নাটক। নাটক রয়েছে বিজন ভট্টাচার্যের আগুন নাটকটা। এটি গণনাট্য আন্দোলনের নাটক। 1943-এ আগুনটা লেখা হয়। জবানবন্দি, নবান্ন, এগুলো সবই গণনাট্য আন্দোলনের নাটক। যাই হোক, তোমাদের আগুনটা পাঠ্য রয়েছে এবং এই নাটক থেকে তোমাদের প্রশ্ন আসবে 5 নাম্বারের। অবশ্যই এটা বড় প্রশ্ন এবং এসএকিউ টাইপের প্রশ্ন। এবার আমরা পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থ রয়েছে সেটা একটু দেখে নেব। সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ থেকে 5টা প্রবন্ধ নেওয়া হয়েছে। পঞ্চতন্ত্র, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই 5টা প্রবন্ধ তোমাদের পাঠ্য রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে এবং এর নাম্বার হচ্ছে 10, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। এবার আমাদের বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস যে বইটা রয়েছে সেখান থেকে দুটো পর্ব ইতিমধ্যেই আমরা প্রথম সেমিস্টারে করে ফেলেছি, তাই এখানেও বাকি দুটো পর্ব রয়েছে। প্রথমে রয়েছে আধুনিক বাংলা সাহিত্য, তারপর রয়েছে লৌকিক সাহিত্য। তো এটা একটু দেখে নেবে, আমি আর বিস্তারিত ভিতরে আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, এছাড়াও শুধু দুটো নয়, এছাড়াও সিলেবাসটা বেশ বড়। এছাড়াও কবিতা থেকেও রয়েছে, কথা সাহিত্য থেকেও রয়েছে। এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে। তার পাশাপাশি রয়েছে নাটক এবং পুরো বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা পর্যন্ত, অর্থাৎ সিলেবাসটা বাংলা শিল্প এবং সংস্কৃতি ইতিহাসের সিলেবাসটা যথেষ্টই বড়। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে মাত্র 5 নাম্বারের সিলেবাস অনুযায়ী, যেটা খুবই কম। যাই হোক, এই গেল তোমাদের
মোটামুটি তোমাদের বইয়ের ভিতরের যে অংশ সেটা। এবার প্রবন্ধ রচনা, এটা মূলত দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12-এ ছিল, এবারে 11-এও দেওয়া হয়েছে। দেখে নাও, রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে তোমাদেরকে কতগুলো তথ্য দেওয়া হবে, সেই তথ্যের ভিত্তিতে তোমাদেরকে একটা রচনা তৈরি করতে হবে। ধরে নাও একটা বিষয় যেমন সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা, সেখানে হয়তো 3-4টে তোমাদের পয়েন্ট দেওয়া হলো, যেমন উৎসবের আনন্দ, মেলার উপলক্ষ, সমাজ ও পারিবারিক উৎসব, লৌকিক উৎসব, অন্যান্য উপলক্ষ। এই পয়েন্টগুলো নিয়ে তোমাদেরকে একটা নাম ঠিক করতে হবে, শিরোনাম ঠিক করতে হবে এবং এটা নিয়ে বিস্তারিত লিখতে হবে। আরও একটা বিষয়ে প্রবন্ধ লিখতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা বিষয়। সেই আরও একটা বিষয় হচ্ছে একটি বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বা বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। অর্থাৎ যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন আসে যে মোবাইল ছাড়া চলমান জীবন অচল, এবং সেক্ষেত্রে যদি তোমাদের প্রশ্নে যে এটার পক্ষে যুক্তি দেওয়া হয়, তাহলে তোমাকে বিপক্ষে যুক্তি দিতে হবে। আবার ধরো যে জীবিকার আদর্শ স্থান বিদেশ, এই সম্পর্কে বিপক্ষে যুক্তি দেওয়া রয়েছে, তোমাদেরকে সপক্ষে যুক্তি দিতে হবে। এইভাবে প্রবন্ধ রচনা করতে হবে। প্রবন্ধ রচনার তোমার নাম্বার হচ্ছে 10, আগেও 10ই ছিল, যদিও এটা 12-এর বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ছিল, তোমাদের ছিল না, তোমাদের এটা যুক্ত হয়েছে। এছাড়াও এর পাশাপাশি প্রকল্প ও প্রুফ সংশোধন, এটা তোমাদের আগেই যুক্ত হয়েছে, সেটা রয়ে গেছে, দেখে নাও। 20 নম্বরের একটা প্রজেক্ট তৈরি করতে হয়, তার মধ্যে 5 নম্বরে প্রুফ সংশোধন, অর্থাৎ 5 নম্বরের প্রুফ এবং 15 নম্বরের প্রকল্প নিয়ে পুরো বিষয়টা হয়ে থাকে। প্রুফ সংশোধনটা কি, যে একটা অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম, এই বিষয়গুলির সম্ভাব্য যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। যাই হোক, এবার প্রকল্পের কতগুলো বিষয় দেওয়া থাকে, আমি এগুলো বিস্তারিত আলোচনা করছি না। পরবর্তীকালে যখন প্রকল্প নিয়েই আলাদা ক্লাস নেব তখন আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র প্রকল্পের যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে সঠিক অনুবাদ। সঠিক অনুবাদের পর তোমাদের রয়েছে সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকার গ্রহণের পর তোমাদের রয়েছে প্রতিবেদন রচনা। এই গেল প্রকল্প। এর পাশাপাশি আরও একটি রয়েছে, সেটা হলো স্বরচিত গল্প লেখন। এবার আমরা মাধ্যমিকের পরে যে উচ্চ মাধ্যমিকে আমরা পরীক্ষা দিই 2 বছর মিলিয়ে, সেখানে 11টা তাহলে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে হলো। এবার তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার, সেটা 12-এর হবে। সেই সিলেবাসটাও আমরা একটু দেখে নিই। যে বাংলা ক বিভাগের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারটা হবে তারও মান হচ্ছে 40, এবং তারও যদি আমরা নাম্বার বিভাজনগুলো দেখি তাহলেও একাদশ শ্রেণীতে যেমনই নাম্বার বিভাজন ছিল, এসএকিউ এর ক্ষেত্রে, ভুল বললাম, এমসিকিউ এর ক্ষেত্রে, অর্থাৎ যেটা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের যে নাম্বার বিভাজনগুলো ছিল সেটা একই রকম রয়ে গেছে। আমরা শুধুমাত্র সিলেবাসটা দেখে নিয়ে আলোচনা করতে পারি। তোমাদের প্রথমেই গল্প হিসেবে 12-এ পড়তে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্প। এখান থেকে 8 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। এবার তোমাদের কবিতা রয়েছে, দুটো কবিতা রয়েছে, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। কবিতা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে 7 নম্বরের। এবার প্রবন্ধ রয়েছে বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দের প্রবন্ধ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 5 নম্বরের। প্রবন্ধের পর রয়েছে ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা। 11-এর ক্ষেত্রে ছিল আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, এটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে দুটো রয়েছে গল্প এবং কবিতা মিলিয়ে, একটা হলো পোটরাজ শঙ্কর রাও খারাটের এবং তার সঙ্গে পাবলো নেরুদার, এই দুটো গল্প এবং
আন্তর্জাতিক কবিতা রয়েছে, এখান থেকে 5 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। এছাড়াও ভাষা থেকে তোমাদের যে বিষয়গুলো পাঠ্য হবে, এগুলাও কিন্তু তোমাদের বাংলার ভাষা ও সংস্কৃতি যে বইটা রয়েছে সেই পুরনো বইয়ের মধ্যেই পাবে। এই পুরনো বইয়েই এই সিলেবাসগুলো রয়েছে। প্রথমে তোমাদেরকে পড়তে হয় ধ্বনিতত্ত্ব, সেটা রয়েছে। তাছাড়াও শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, এগুলো রয়েছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে এবং প্রশ্ন কত নম্বরের আসবে? টোটাল 10 নম্বরের প্রশ্ন আসবে। এরপর আমরা দেখে নিই বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। দেখো, পর্ব 4, 7 এবং 8 তোমাদের যে পুরনো বইটা রয়েছে, অর্থাৎ পুরনো সিলেবাসের বই, সেখানে 4 নম্বর পর্ব, 7 নম্বর পর্ব এবং 8 নম্বর পর্বে তোমাদের এই 3টে বিষয় রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসবে এবং সেটা টোটালে আসবে 5 নম্বরে। এই গেল মোটামুটি আমাদের সেমিস্টার 3, থার্ড সেমিস্টার, যেটা এমসিকিউ এর উপরে নির্ভর করবে ক্লাস 12-এর ক্ষেত্রে। এবার আমরা চলে আসব সেমিস্টার 4, যেটা এসএকিউ এবং এলএকিউ প্রশ্নের উপরে নির্ভর করে হবে। সেখানে গল্প রয়েছে, সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া এবং মহাশ্বেতা দেবীর রং নাম্বার। এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। এই প্রশ্ন প্যাটার্নটা হবে এসএকিউ এবং এলএকিউ ধরনের। গল্পের পর এবার আমরা কবিতায় চলে আসি। কবিতা আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা এবং জীবনানন্দ দাশের তিমির হননের গান এবং সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না। এই 3টে কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে এসএকিউ এবং এলএকিউ টাইপের। এরপর নাটক রয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, এবং এই নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। নাটকের পর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা পুরোটাই পরিবর্তন হয়েছে, আগে আমার বাংলা ছিল, সেটা পরিবর্তন হয়ে ডাকঘর নাটকটা হয়েছে এবং ডাকঘর নাটক থেকে 10 নম্বরের এসএকিউ এবং এলএকিউ টাইপের প্রশ্ন আসবে। পূর্ণাঙ্গর আমাদের নাটকের পর এবার বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানে বাংলা চিত্রকলার ইতিহাস এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস, অর্থাৎ ছবি আঁকা এবং সিনেমা, এই দুটো জায়গা থেকে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন আসবে এবং কয়েকটা ছোট প্রশ্ন আসবে এসএকিউ ধরনের। এবার প্রবন্ধ রচনা আগেও যেমন ছিল বিষয়টা তেমনই রয়েছে, কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। এটা আগেও ছিল। ধরো কোনো একটা বিষয় নিয়ে তোমাদেরকে দেওয়া হলো, যেমন ধরো আমার ভারত, স্বামীজির লেখা কিছুটা অংশ তুলে দেওয়া হলো, সেইটাকে কেন্দ্র করে তোমাকে পুরোটা লিখতে হবে। বা রবীন্দ্রনাথের কবিতা বিষয়ে কোনো একটা প্রবন্ধের কোনো একটা অংশ তুলে দেওয়া হলো, সেটাকে নিয়ে বিস্তারিতভাবে লিখতে হবে। এই গেল। এছাড়াও তোমাদের প্রবন্ধের আরও বিভিন্ন যে ধরন রয়েছে, সেটা হলো কতগুলো সূত্র দেওয়া হবে, সেই সূত্রগুলোকে কেন্দ্র করে তোমাদেরকে একটা পুরো প্রবন্ধ লিখতে হবে এবং প্রবন্ধের নম্বর হচ্ছে 10। আগেও 10 ছিল, এখনও সেটা বজায় রয়েছে। এর পাশাপাশি তোমাদেরকে প্রকল্প অর্থাৎ প্রজেক্ট করতে হয়, সেই প্রজেক্টেও ঠিক তাই 15+5, প্রুফ সংশোধনে 5 নাম্বার এবং প্রকল্পের জন্য 15 নাম্বার। প্রুফ সংশোধনের ক্ষেত্রে সেই একাদশ শ্রেণীর যে নিয়ম, সেই একই নিয়ম, সেটা একটু দেখে নেবে। এবং প্রকল্পের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমি শুধুমাত্র হেডিংগুলো পড়ে যাচ্ছি, তার কারণ আগেই বললাম, যদি প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবে, আমি প্রকল্প নিয়ে আলাদা করে কোনো একটা ক্লাস করব। প্রথমে রয়েছে সমীক্ষাপত্র, এটা একটু দেখে নেবে বিষয়টা কি। সেই সমীক্ষাপত্রের পর আমাদেরকে গল্পের নাট্যরূপ
এটা করা যেতে পারে, গল্পের চিত্রনাট্য এটা করা যেতে পারে, গ্রন্থ সমালোচনা এটা করতে পারি, নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার এটা হতে পারে, নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান এটাও আমাদের করা যেতে পারে। এর পাশাপাশি আমাদের রয়েছে নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ, এটাও আমাদের প্রকল্পের বিষয় হয়ে পড়ে। তো যে কোনো একটা প্রকল্প তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এর পাশাপাশি দেখো আরও একটা রয়েছে নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ, এটাও তোমাদের একটা বিষয়। এই গেল মোটামুটি তোমাদের 11 এবং 12-এর পুরো যে সিলেবাস সম্পর্কে একটা সাধারণ ধারণা। পরবর্তীকালে এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং গল্প কবিতা তোমাদের পাঠ্য যা রয়েছে সেইভাবে সেই কবিতা বা গল্প ধরে ধরে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।